শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন। দর্শক, যুগে যুগে কালে কালে এমন কিছু মানুষ পৃথিবীতে এসেছেন যারা জন্ম নিয়েছেন অফুরন্ত স্বপ্ন নিয়ে। তাদের স্বপ্ন, তাদের ইচ্ছে শক্তি যেন পাহাড় সম, এবং তারা দেখিয়েছেন আমাদের জীবন কতটা সম্ভাবনাময়। সেই স্বপ্নের পথে হাঁটলে সেই সম্ভাবনাগুলোকে কি করে বাস্তবে রূপ দেওয়া যায়। আজ ২৬শে মে, আজ আমরা স্মরণ করছি এমন এক আত্মাকে যিনি তেমন একজন স্বপ্নবাজ মানুষ। বলছি আমাদের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং সাংবাদিক ফজলুল হকের কথা। আজ তার জন্মবার্ষিকী, তার প্রতি চ্যানেল আয়ের গভীর শ্রদ্ধাঞ্জলি। তিনি আছেন আমাদের হৃদয়ে, আমাদের মননে, তার কাজ দিয়ে, তার স্বপ্ন দিয়ে, তার জীবনের অর্জন দিয়ে। প্রিয় দর্শক, তাকেই পুরো আয়োজন জুড়ে আমরা স্মরণ করব এবং আজকের তারকাকথনটি আমরা উৎসর্গ করছি আমাদের প্রয়াত ফজলুল হককে। শুরুতেই চ্যানেল আই আর্কাইভ থেকে তার উপর নির্মিত একটু তথ্যচিত্র আমরা দেখে আসতে চাই। ফ্রন্টিয়ার্সম্যান ফজলুল হক। সেইটারই আনন্দ। ও অনেকটা ওই রকম যে সব স্বপ্নদ্রষ্টা কিন্তু বাস্তববাদী হন না। ফজলুল হক ছিলেন, আমার মনে হয়েছে, এক ধরনের মানুষ যাকে শরৎচন্দ্রকে যেমন বলা হতো ছন্ন ছাড়া মহাপ্রাণ, আমি সেই বিশেষণটি ফজলুল হক সম্পর্কে বলতে চাই। ফজলুল হক সাহেব ছিল অত্যন্ত সাহসী, স্বপ্নিক, অ্যাডভেঞ্চার প্রিয়। হক ভাই চিন্তা, চেতনা, মননে একদম বাংলা সংস্কৃতিটাকে ধরে রাখে। মেজদা আরেকটা কাজ করতেন, মাঝে মাঝে এই পূর্ণ পূর্ণিমা রাত্রে তিনি এখানে গানের আসর বসেন। আমার বাবা কিন্তু অন্যেরটা বুঝতে পারতেন যে মানুষ জীবনে যদি সফলতা চায় তাহলে একটা কাজ করা উচিত ঠিকভাবে, কিন্তু নিজের জীবন দিয়েও উনি সেটা রিয়েলাইজ করতে পারেননি। মেজদার খুব ছোটকাল থেকেই নানান রকম ঝোঁক ছিল এবং ইনোভেটিভনেসটা তার খুব বেশি ছিল। কর্মপ্রিয়, প্রচণ্ড উদ্যমী এই মানুষটি বাবার কর্মস্থল হালুয়াঘাটে ৩০-এর দশকে জন্ম নেন। পৈতৃক নিবাস বগুড়ায়। লেখক তথা শিল্পী ফজলুল হকের প্রতিভার স্বাক্ষর তাঁর স্কুল জীবনেই প্রকাশ পায় নিজের লেখা মঞ্চনাটক পরিচালনার মাধ্যমে। ৫০-এর দশক, সদ্য স্বাধীন পাকিস্তানের পূর্ব অংশ পূর্ব পাকিস্তানের বগুড়ায় ফজলুল হক সিনেমা নামক পত্রিকা সম্পাদনার মধ্য দিয়ে শুরু করেন তাঁর কর্মময় জীবন। ফজলুল সাহেবই চিত্র সাংবাদিকতা যাকে বলে তার সূচনা করেছিলেন। আমাকে বললো যে আপনি তো সিনেমা দেখেন, সেগুলো রিভিউ করে দেন। তো আমি একটা ছোট্ট একটা লেখা তৈরি করে দিলাম, যেখানে মেয়েদের রাস্তায় বের হওয়ার নিষেধ ছিল, সেখানে মেয়েদের ছবি দিয়ে সিনেমা একটা পত্রিকা বের হচ্ছে, এটা একটা কল্পনার বাইরে ছিল। পুরনো ঢাকার মুকুল সিনেমা হল যেখানে ছিল তার আশেপাশে কোথাও তার অফিস। তরুণ লেখক এবং শিল্পীকে, অঙ্কন শিল্পীকে তার সঙ্গে যুক্ত করতে পেরেছিলেন এবং সেই সঙ্গে তাকে চমৎকারভাবে সহযোগিতা করেছিলেন তার সহধর্মিণী রাবেয়া খাতুন। সিনেমা পত্রিকার সূত্র ধরেই তখনকার প্রতিষ্ঠিত লেখিকা রাবেয়া খাতুনের সাথে পরিচয় এবং পরে বিয়ে। উল্লেখ্য, পরবর্তীতে ফজলুল হকের নির্মিত বিখ্যাত প্রেসিডেন্ট ছবিটির কাহিনী রাবেয়া খাতুনেরই লেখা। পত্রিকার পাশাপাশি তৈরি করলেন ইনল্যান্ড নামে প্রেস। আজকের অনেক বিখ্যাত জনের বই এই ইনল্যান্ড প্রেস থেকেই ছাপা হয়। প্রথম নির্বাক ছবি মুখ ও মুখোশের সাথেও ফজলুল হক সংশ্লিষ্ট ছিলেন। একদিন হঠাৎ দেখি যে ফজলুল হক সাহেব আমার এই কমার্শিয়াল আর্টিস্ট আসলেন, এসে বললেন যেরকম মুখোমুখোশ বলে একটা ছবি হচ্ছে, তার সমস্ত কাজ আমি আপনাকে দিয়ে করাবো। একদিন হক ভাই আসলেন এবং বললো যে আমিও একটা ছবি করতেছি, আজিজ আজান বলে একটা। চলচ্চিত্রে আমার প্রথম ছবি হলো আজান। হক ভাই যখন প্রথম রূপবান ছবি তৈরির জন্যে উনি শুটিং শুরু করবেন, এই সময়টাই আমার অ্যাসাইনমেন্ট পড়ে ওনার উপরে। ফজলুল হক ভাইয়ের সে রূপবান বইতে আমি কিন্তু নায়িকা ছিলাম। আমরা 3 বন্ধু ছিলাম, আলতাফ খান জনল, ফরিদ আলী, এর সঙ্গে যোগ হলো ফজলুল হক।
ফজলুল হক স্মৃতি কমিটি 2004 সাল থেকে প্রতি বছর একজন বিনোদন সাংবাদিক ও একজন চলচ্চিত্র পরিচালককে তাদের অবদানকে স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করে আসছে। ফজলুল হক 1990 সালের 26 অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন। ফজলুল হকের বৈচিত্র্যময় কর্মজীবনের অনেক কিছুই এখনো আমাদের অজানা। দর্শক, চ্যানেল আই আর্কাইভ থেকে আমরা এতক্ষণ দেখলাম আমাদের শ্রদ্ধেয় ফজলুল হকের উপর নির্মিত একটি তথ্যচিত্র। সেখানে তাকে নিয়ে অনেকে কথা বলেছেন, অনেক গুণী ব্যক্তিদের মতামত, বক্তব্য আমরা শুনেছি, যাদের অনেকেই আর আমাদের মাঝে আজ নেই। তাদের স্মৃতির প্রতিও আমরা গভীর শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই আজকের এই আয়োজনে। প্রিয় দর্শক, মূল আয়োজনে ফিরতে চাই। আজ দুজন বিশেষ অতিথি রয়েছেন আজ আমাদের কেন্দ্রবিন্দু আলোচনার, যিনি ফজলুল হক, তাকে নিয়ে কথা বলবার জন্য। শুরুতে আমাদের সাথে রয়েছেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান এবং আমাদের সাথে রয়েছেন চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার। স্বাগত দুজনকে। চলচ্চিত্রের সাথে আসলে আপনাদের জীবন জুড়ে রয়েছে ওতপ্রোতভাবে, এবং আজকের আয়োজনে যিনি কেন্দ্রবিন্দু, একজন ফজলুল হক, তিনি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন, শিল্পাঙ্গন নিয়ে ভেবেছেন এবং বলা যায় যে অনেক আগে থেকে ভেবেছেন, স্বপ্ন দেখেছেন এবং স্বপ্নের পথে হেঁটেছেন। সেজন্য তাকে আমরা বিশেষায়িত করি স্বপ্নিক অগ্রযাত্রী হিসেবে। তো এই বিষয়টা বা এই বিশেষণকে আসলে আপনারা কিভাবে দেখেন? আমি মতিন রহমানকে দিয়ে শুরু করতে চাই। স্বপ্নিক অগ্রগামী, আমরা দর্শক কিন্তু অলরেডি প্রামাণ্য চিত্রটা দেখে ফেলেছে, এবং যারা স্মৃতিকথায় বহু শিল্পীরা, গুণী মানুষরা চমৎকারভাবে স্বপ্নিক বিষয়টা ব্যাখ্যা করেছে। তারপর বলতে হয় যে মানুষটি স্বপ্ন দেখে সে মানুষটি সাধারণ মানুষ নয়, স্বপ্ন দেখে এবং যে মানুষ স্বপ্ন দেখায় সেও সাধারণ মানুষ নয়। তো ফজলুল হক সাহেব তেমনই একজন মানুষ ছিলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন যে এদেশে চলচ্চিত্র আসবে, সিনেমা আসবে। তো এই যে প্রথম চিন্তা তার, সেই 50 দশকের 50 সময়কালে স্বাধীনতার পরে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের অবস্থাটা কেমন ছিল, নিশ্চয়ই সিনেমার জন্য উপযোগী ছিল না। আমরা তো ধর্মের চর্চার ভিত্তিতে আমাদের দেশটা স্বাধীন হয়ে গেল। তো সেই সময়ে সিনেমা নিয়ে স্বপ্ন দেখা একটা বিশাল সাহসের ব্যাপার। এই জন্যই আমরা তাকে অগ্রগামীর স্বপ্নিক পথিক বলি আর কি। মুশফিকুর রহমান গুলজার, আপনার কাছেও একইভাবে যে আপনি আসলে একজন ফজলুল হককে কিভাবে দেখেন এবং তার স্বপ্নকে আপনার কাছে কেমন মনে হয়? প্রথমে আমি আমার গভীর শ্রদ্ধা জানাই এই ক্ষণজন্ম পথিকৃৎ সাংবাদিক, চলচ্চিত্রকার, বিশেষ করে সাংবাদিকতায় উনি যে সময় শুরু করেছেন, তো সেটি আমাদের এখানে একটা বিস্ময়কর ব্যাপার যে আমাদের এখানে চলচ্চিত্র নির্মিত হয় না, অথচ উনি চলচ্চিত্রের সাংবাদিক হয়ে গেলেন এবং সিনেমা নামে একটি পত্রিকা 1950 সালে প্রকাশ করলেন। এটি আসলে কল্পনাই করা যায় না। আমাদের এখানে চলচ্চিত্র নির্মিত হয়েছে সেই 56 সালের দিকে এসে। তো আমি ওনাকে অত্যন্ত বেশি অনুভব করি এই কারণে যে আমি আমার অজান্তেই ওনার একজন ফলোয়ার হয়ে গেছি। সেটি বলতে গেলে এইভাবে বলতে হয় যে আমার ক্যারিয়ার আমি শুরু করেছিলাম সাংবাদিকতা দিয়ে, এবং আস্তে আস্তে আমি চলচ্চিত্রে প্রবেশ করি এবং চলচ্চিত্র পরিচালনা, প্রযোজনা সবই আমার নিজের অজান্তে ওনাকে অনুসরণ করে আমি আসলে এই পর্যন্ত আসছি। তো আমি সেদিক থেকে বলবো যে আমরা অত্যন্ত ভাগ্যবান যে এরকম একজন স্বপ্নিক মানুষ পেয়েছিলাম, এরকম একজন চলচ্চিত্রের অনুরাগী পেয়েছিলাম, চলচ্চিত্রের প্রতি যার অগাধ প্রেম ভালোবাসা ছিল, যিনি জীবনের ঝুঁকি নিয়েও কাজ করেছেন। আমরা পরবর্তীতে জানতে পেরেছি অনেক সংকটময় মুহূর্ত গেছে তার জীবনে চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে, এটাও আমরা জেনেছি। এবং পত্রিকার কথা তো বললামই যে বগুড়া থেকে পত্রিকা প্রকাশ করা 1950 সালে, এটা কত বড় দুঃসাহসিক একটা কাজ হলে একজন মানুষের পক্ষে সম্ভব। তো আমি আজ যেটা বলবো সেটি হচ্ছে যে ওনাকে বারবার গভীরভাবে আমাদের শ্রদ্ধা করা উচিত, আমাদের চলচ্চিত্রাঙ্গনের মানুষের এই দিনটিকে স্মরণ করা উচিত, ওনার জন্মদিন এবং মৃত্যুদিন। আর যেটা এখন আমি বলবো যে যদি ফজলুল হক সাহেব না থাকতেন, এটিএম ফজলুল হক সাহেব না থাকতেন বা উনি না আসতেন, উনি চলচ্চিত্র নির্মাণ করতে না আসতেন, তাহলে হয়তো আমরা ইমপ্রেস টেলিফিল্মের মতো একটা প্রতিষ্ঠান পেতাম না,
যার হাত ধরে এখন 2 শতাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে বাংলাদেশে 1903 সাল থেকে আজ 2003 সাল থেকে আজ 2026 সাল, মাত্র 23 বছরে 2 শতাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। এবং সেটি আমরা পেয়েছি ওনারই উত্তরাধিকার সূত্রে, আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রযোজক সাগর ভাইয়ের মাধ্যমেই, ওনার সন্তানের মাধ্যমেই। কারণ ওনার ওই চলচ্চিত্র প্রেমটা সাগর ভাইয়ের মধ্যেও অনুপ্রবেশ করেছে রক্তের ধারাবাহিকতায়, এবং সে কারণে আজ আমি ইমপ্রেস টেলিফিল্মের মতো একটা প্রতিষ্ঠান পেয়েছি এবং অত্যন্ত বিশ্বজয়ী, কালোজয়ী ছবি আমরা নির্মাণ করতে পেরেছি বা আমরা দেখতে পাচ্ছি। এটি আমাদের চলচ্চিত্রের জন্য একটু অত্যন্ত গর্বের এবং অহংকারের জায়গা। সত্যিই তাই। এবং তিনি শুধুমাত্র স্বপ্ন দেখেননি এবং সেই স্বপ্নের পথে যে নিজে হেঁটেছেন তা নয়, আমাদের এই অঞ্চলে বা বাংলাদেশের জন্য চলচ্চিত্রের ভাবনাটাকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, প্রচার করেছেন এবং প্রসার করেছেন, যার হাত ধরে আপনি যেটা বললেন যে ইমপ্রেস টেলিফিল্ম। এবং আমরা যদি এফডিসির কথা বলি, যে চলচ্চিত্র নির্মাণ নিয়ে বা তার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে যে কাজগুলো এখন হচ্ছে, সেটি নির্মাণের পেছনে বা নেপথ্যে যতগুলো মানুষ ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন একজন ফজলুল হক। এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই মতিন রহমান, যে আপনি কিভাবে জেনেছেন, বিষয়টি দেখেছেন? এখন প্রশ্নটা হচ্ছে যে উনি তো সিনেমা শব্দটা নিয়ে আগে ভেবেছেন যে এদেশে সিনেমা তৈরি হবে। কখন ভাবলেন? যখন সিনেমা নির্মাণের কথা কেউ চিন্তা করছে না বা সিনেমা দেখছে শুধু, আমরা সে সময় শুধু সিনেমাগুলো দেখছি আর কি। তো এই যে একটা সাহসী মানুষ, সিনেমা নির্মাণ হবে, এদেশের নির্মাতারা নির্মাণ করবে, সে সিনেমা নির্মাণের জন্য স্থান নির্বাচন হবে, স্টুডিও তৈরি হবে, এটা সবই তো মানে একটা সাহসী চিন্তা আর কি। সেই চিন্তা থেকেই তো পরবর্তী সময়ে আমরা চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, মানে নানা মানুষের চিন্তাগুলো একত্র হয়ে কিন্তু একটা ইন্ডাস্ট্রি আমরা পেয়ে গেছি। তাহলে সেই জায়গায় তাকে তো আমরা স্মরণ রাখবই, সর্বদাই স্মরণ রাখবো। আর আরেকটা জিনিস, একটু আগে গুলজার ভাই বলছিলেন যে তিনি কিন্তু হারিয়ে যাননি। তিনি তার চিন্তা, তিনি যে চিন্তাটাকে অগ্রগামী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চিন্তা করছেন, সেটা কিন্তু তার পরিবার সদস্যরা, বিশেষ করে ফরিদুর রেজা সাগর কিন্তু বহমান একটা নদীর স্রোতের মতন কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে আর কি। তার মানেটা কি? চর্চা, তার জীবনের চর্চা, তার স্বপ্নের চর্চা, তার সাধনার চর্চাটা কিন্তু গতিময় হয়ে আছে আর কি। তো এগুলো তো একটা ঐতিহাসিক কাজ হচ্ছে, আগামী দিন আরও হবে। এটাই এখন ইয়ং জেনারেশন যারা আসবে, যারা সিনেমা নিয়ে ভাবছে, তাদের কাছে এক ধরনের বিষয়গুলো কিন্তু রিসার্চের ব্যাপার হয়ে যাবে, যে এটার উৎপত্তিটা কোথা থেকে হয়েছিল। শব্দের একটা তো উৎপত্তি লাগে, তাই না? সিনেমা শব্দটা সে এস্টাবলিশড করে দিয়ে চলে গেল আর কি। তো এই জন্য আমরা তাকে আজকে তার এই জন্মদিনে, বিশেষ দিনে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এবং যারা আগামী দিনে ভাবছে, সিনেমা নিয়ে ভাববে, তাদেরকেও বলবো, আমরা বলতে চাই যে পেছনের গল্প থেকেই সামনের গল্প রচিত হয়, অর্থাৎ পেছনের গল্পটা আমরা আগে জেনে নেই। একেবারেই তাই। যেহেতু সিনেমা প্রসঙ্গে কথা হচ্ছে, আর সিনেমা কেন্দ্রিক যে পত্রিকা এবং যে সাংবাদিকতা, চলচ্চিত্র সাংবাদিকদের আমরা পেয়েছি এবং তাদের মাধ্যমে আসলে সিনেমা জগৎ সম্পর্কে সাধারণ মানুষজন অনেক ইনফরমেশন পেয়েছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে আসলে চলচ্চিত্র সাংবাদিক হিসেবে আলাদাভাবে আমরা কোনো কিছুকে রেকগনাইজ করি না। এখন হয়তো আমরা বলছি বিনোদন সাংবাদিক, বা চলচ্চিত্র নিয়ে যে পত্রিকা আগে ছাপা হতো সেখানে শুধু চলচ্চিত্রের খবর থাকতো, এখন হয়তো একটা পত্রিকার একটা নির্দিষ্ট পাতায় বা দুটো পাতায় আমরা সেই খবরগুলো পাচ্ছি। যুগের পরিবর্তনে এই জিনিসটার যে পরিবর্তন হলো, সেটাকে আপনি কেমনভাবে দেখছেন? বাঙালি তো সবসময় একান্নবর্তী পরিবারের মানুষ, তাই না? এখন কি সেই পরিবার বন্ধনটা আছে? পরিবার কিন্তু ভেঙে গেছে, সেইভাবে মানুষের চিন্তা জগতও ভেঙে গেছে আর কি। এখন এই যে আমার পাশে গুলজার ভাই বসে আছেন, উনি তো ডাকসাইটে একটা মানে সিনে সাংবাদিক ছিলেন সিনেমা পত্রিকায়। এখন কিন্তু উনি সেই পরিচয়টা না দিয়ে বলবে আমি বিনোদন সাংবাদিক। কারণ হচ্ছে কি, বিনোদন নানাভাবে বিনোদিত হচ্ছে তো আমরা। কিন্তু একটা যদি মনে করি যে সিনেমা একটা কম্পোজিট আর্ট, সব কিছু বিনোদন নিয়েই তো সিনেমা পত্রিকা বিলুপ্ত হয়ে যাওয়ার নানা কারণ থাকতে পারে। মানুষের রুচিবোধের কারণ, মানুষের খণ্ড মুহূর্তের আনন্দের কারণ, সোশ্যাল মিডিয়ার কারণ, সব কিছু মিলে আমি তো একটা আনন্দ পাচ্ছি আর কি। যার কারণে সিনেমাকে আলাদাভাবে সময় দেওয়া, আলাদাভাবে বিষয়গুলো নিয়ে ভাবনার চিন্তা এখন আর সেভাবে দর্শক করছে না, নির্মাতারা হয়তো করছে না। নির্মাতার দাবিতেই তো একটা সিনেমা পত্রিকা টিকে থাকে, তাই না? প্রযোজকদের দাবিতে টিকে থাকে। তারা বড় বড় বিজ্ঞাপন দিতে একটা সময় মনে আছে, বা একটা বিশেষ সংখ্যক ক্রয়পত্র বেরোতে একটা সিনেমা রিলিজের আগে। এখন তো সেগুলোও নাই। এখন আপনি একটা ট্রেজার বানিয়ে একটা ছেড়ে দিলেন, মনে হলো প্রচার হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু সেই সময় সেভাবে প্রচারটা করিনি।
সব কিছু মিলে ওখানে একটা অর্থনৈতিক লাভ আছে, পত্রিকাগুলো টিকে থাকতো। সব থেকে একটা বিমূর্ততা থেকে একটা মৃত অবস্থার দিকে সিনেমার প্রকাশ হচ্ছে এবং সিনেমা পত্রিকাগুলো এইভাবে বিলুপ্ত হয়ে গেছে। আমি একটু গুলজার ভাই আপনার কাছেও জিজ্ঞেস করতে চাই। এই ক্ষেত্রে আমার একটু ভিন্নতা আছে। আমি বলবো যে আমি তো মূলত সাংবাদিকতার ছাত্র ছিলাম এবং সাংবাদিকতা শুরু করছি চলচ্চিত্র সাংবাদিকতা দিয়ে, যদিও মাঝখানে আমি অনেক বিষয় লেখালেখি করেছি, কিন্তু আমি চলচ্চিত্র সাংবাদিক হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি গর্ববোধ করি। কারণ আমি মনে করি বিনোদন বলতে অনেক কিছু একটা মিক্সার আর কি, যেটাকে বলা যায় যে বিভিন্ন কিছু নাটক, সিনেমা, গান, নানা রকম কিছু থাকে, কিন্তু বিশেষ কিছু থাকে যেটা হচ্ছে চলচ্চিত্র, যেটা চলচ্চিত্র নিয়ে মানুষ লেখে। আমাদের যেমন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি আছে, ভাষ্য যেটাকে আমরা বলি, এবং একটা বিশেষ ঐতিহ্য আছে। এবং সেটারই ধারাবাহিকতায় আমি বলবো যে আমি যদিও এখন সাংবাদিকতা করছি না, কিন্তু আমি এক সময় সাংবাদিকতার এই সংগঠনের নেতৃত্বে ছিলাম। তো বিভিন্নভাবে আমি বলবো যে চলচ্চিত্র সাংবাদিকের কথাটা বলতেই যেন কেমন একটা ভিতরে একটা জোশ ফিল করি যে হ্যাঁ, চলচ্চিত্র নিয়ে আমার ভাবনা, কারণ এটা একটা বিশাল মাধ্যম। আমরা যদিও এটাকে এখন অনেকটা নিচে নামিয়ে ফেলছি নানা কারণে, নানা অপসাংবাদিকতার মাধ্যমে, আর আমাদের অবস্থানগত দিক থেকেও, সামাজিক দিক থেকেও, চলচ্চিত্র নির্মাণের ধারাবাহিকতার দিক থেকেও, বিষয়বস্তুর দিক থেকেও আমরা কিছুটা বলা যায় যে নিম্নমুখী। তারপরেও আশাবাদী যে নতুন তরুণ সমাজ আসছে, তারা ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে, চেতনা নিয়ে, মানসিকতা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে এবং সেটা আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হচ্ছে। এইখানে তো আমি যেটা বলি যে সিনেমা কথাটা, আমার এখানেও একটা অদ্ভুত মিল আছে। আমিও কিন্তু সাংবাদিকতা শুরু করি একটা সিনেমা পত্রিকার মাধ্যমে, যে নামই ছিল সিনেমা। হ্যাঁ, যদি সেটি তখন অন্য ব্যবস্থাপনায় প্রকাশিত হতো। এবং আরও একটা মিল হচ্ছে, সেই যে যিনি প্রকাশক ছিলেন তার নামও ছিল ফজলুল হক, যদি আগে পিছিয়ে একটু শেখ, একটু টিএমএ এরকম কিছু ছিল, কিন্তু মূল নাম ছিল ফজলুল হক। তো এই কারণে আমি বলবো যে আমি চলচ্চিত্র সাংবাদিক হিসেবে এখনও গর্ববোধ করি, বিনোদন আমি নিজেকে বলতে চাই না। বাহ, আপনি যেহেতু আপনার কথা প্রসঙ্গে তরুণ নির্মাতাদের নির্মাণ নিয়ে কথা বলছিলেন, একজন ফজলুল হক তো চলচ্চিত্র পরিচালক, প্রযোজক হিসেবেও আসলে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। এতক্ষণ তার সাংবাদিকতা বা সেই স্বপ্ন নিয়ে আমরা জেনেছি। চলচ্চিত্র নির্মাণ বা চলচ্চিত্র পরিচালনা নিয়েও তিনি অনেক স্বপ্ন দেখেছেন এবং তিনি ভেবেছেন একসময় যে হলিউডে যেই ধরনের চলচ্চিত্র বা যেই ধরনের সুযোগ সুবিধা নিয়ে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, সেটি আসলে একসময় বাংলাদেশেও হবে। সেই স্বপ্নের যাত্রাটা ওই সময়ে বসে আসলে তিনি ভেবেছেন এবং সে পথে নির্মাণ শুরু করেছিলেন। আমি একটু জানতে চাই যে তার চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে তার ভাবনাগুলো এখনকার তরুণ প্রজন্ম কতটুকু ধারণ করতে পারছে? না, এখন ভাবনা হলো সে তো সিনেমা বানানোর জন্যই ভেবেছে, এবং সিনেমা বানাতে গেলে যত রকম আয়োজন লাগে সেটা নিয়ে সে ভেবেছে আর কি। তো এটা একটা বিশাল ব্যাপার, এটা বড়ই ব্যাপার আর কি। তা আমরা এখন যারা তরুণরা যারা আছে, তারা তার কাছ থেকে কি জানবে, কি বুঝতে চাইবে? আমি যদি বলি যে স্বপ্ন দেখা শিখবে, আমি যদি বলি তার কাছ থেকে সাহস নেওয়া শিখবে, আমি যদি বলি তাদের মানে নিজেদের চেতনাকে এগিয়ে নেওয়ার জন্য মানে যে চিন্তা লাগে, সেই চিন্তাটুকু তারা শিখবে। একজন মানুষ স্বপ্ন দেখলো যে সিনেমা পত্রিকা তৈরি করবে, একজন মানুষ স্বপ্ন দেখলো স্টুডিও নির্মাণ হবে, একজন মানুষ স্বপ্ন দেখলো সিনেমা বানাবো আমি। এগুলো কিন্তু পর্যায়ক্রমে আসতেছে। একজন নির্মাতা কিন্তু এত কিছু চিন্তা করে না, সে হয়তো চিন্তা করে যে আমি একটা সিনেমা বানাবো, কিন্তু একজন ফজলুল হক কিন্তু একসাথে অনেক চিন্তা করছে আর কি। তো এই চিন্তারও তো একটা দাম আছে, এই চিন্তারও একটা মূল্যায়ন আছে। এবং এখন যারা চলচ্চিত্র নির্মাণ করছে, তাদেরও মনে হয় দায়বদ্ধতা থেকেই তাকে চর্চা করা উচিত যে এই মানুষটা এত সাহস থেকে পেল, এবং একটা মফস্বল শহর থেকে আর কি, তাই না? এবং প্রতিকূল অবস্থা ছিল না, যেটা আমি আগে বলেছি, মানে আমাদের অনুকূলে ছিল না সে পরিবেশটা, সেখানে সে ফাইট করছে। এখন আমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে বলি যে আমার এটা নাই, সেটা নেই, আমার এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, তখন তো অনেক কিছুই হচ্ছিল না। তার মধ্যে একটা মানুষ স্বপ্ন দেখলো কি করে? তো স্বপ্ন দেখতেও শিখতে হবে, স্বপ্ন দেখার সাহসও অর্জন করতে হবে, এবং অর্জন করতে গেলে আরেকবার হয়তো ফজলুল হককে স্টাডি করা দরকার। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখন তো চলচ্চিত্র বিষয় শিক্ষার জন্য অনেক ধরনের ইনস্টিটিউট আছে, অনেক ইনস্ট্রুমেন্ট আছে, সোশ্যাল মিডিয়া বা অন্য প্ল্যাটফর্মগুলো অনেক উন্মুক্ত। কেউ কোনো ইনস্টিটিউটে না গিয়েও আসলে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ট্যাকটিক্সগুলো শিখতে পারেন। কিন্তু ফজলুল হক যখন কাজের নির্মাণ শুরু করেন বা স্বপ্ন দেখা শুরু করেন, তখন ইনস্টিটিউট বা এরকম জানাশোনার সুযোগটা ছিল না।
তো তিনি যে স্বপ্নটি দেখে এখন পর্যন্ত তার স্বপ্নকে অনেকেই ধারণ করছেন এবং তরুণ প্রজন্মের অনেকে আসলে সিনেমা নির্মাণ করছে, তাদের কাছেও তো একজন ফজলুল হককে পৌঁছে দেওয়ার দায় আমাদের রয়েছে। তাদের কাছে আমরা একজন ফজলুল হককে কিভাবে পৌঁছে দিতে পারি, বা তারা কিভাবে অনুপ্রাণিত হতে পারে, বা তাদের নির্মাণের পেছনের যে গল্পটা রয়েছে সেটি তাকে স্মরণ করে আমরা কিভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারি বলে মনে হয়? উত্তরটা খুবই সোজা। প্রশ্নটা হচ্ছে যে আমরা একজন মানুষ নিয়ে কথা বলছি যে মানুষটা স্বপ্ন দেখতে ভালোবাসে, অগ্রগামী মানুষরাই স্বপ্ন দেখতে ভালোবাসে। এখন সিনেমা তৈরি হচ্ছে, আপনি একটু আগে বলছেন যে এটা একজন নির্মাতা নানাভাবে তৈরি হয়, ইনস্টিটিউট থেকে তৈরি হয়, মাঠ ময়দানি দেখে তৈরি হয়। এখন তো দেখার, বোঝার এবং শেখার প্রচুর ম্যাটেরিয়ালস আমাদের কাছে চলে আসছে। এখন যদি একটা সময় মফস্বল শহর থেকে আমরা যখন চলচ্চিত্র নির্মাণের জন্য এসেছি তখন কিন্তু ভেবেছি যে ঢাকা যেতে হবে, এফডিসিতে যেতে হবে, এফডিসি যায় চলচ্চিত্র নির্মাণ শিখতে হবে। এখন কিন্তু সে পরিস্থিতি নাই। আমি নিজের শিক্ষকতা অভিজ্ঞতা থেকে বলছি, সে পরিস্থিতি নাই এবং প্রয়োজনও নাই এফডিসিতে যে চলচ্চিত্র নির্মাণ শিখতে হবে। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জেলা শহরে প্রত্যেকটা স্মার্ট ছেলেপেলে তাদের যে হাতের যে মোবাইল ফোনটা, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তারা কিন্তু ছবি তুলছে। তো ছবি তুলতে পারায় মানে তো স্টোরি বলার একটা শক্তি তারা অর্জন করেছে। তাহলে তাদেরকে যদি স্বপ্নের মধ্যে আপনি আনতে চান, সিনেমা ভাষার মধ্যে যদি আনতে চান, তাহলে এই ফজলুল হক নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এই আলোচনাটা একটু অন্য জায়গায় স্থানান্তরিত করতে হবে। এটা মফস্বল শহরে নিয়ে যেতে হবে। এটা আমি বারবার বলছি, আবারও বলে গেলাম যে বগুড়াই হবে চলচ্চিত্র অধ্যয়ন কেন্দ্র। কোনো শিক্ষক লাগবে না, ওখানে ছেলেরা তৈরি হয়ে আছে। আপনি শুধু তাদের ইন্টার্নশিপ দেবেন যে তোমরা বানাও, আমাদের এক্সপার্টরা এসে সেটা দেখবে, দেখে সেটাকে উৎসাহিত করবে, তোমাদেরকে সব দিকে উৎসাহিত করবে। তাহলে তো ফজলুল হক বেঁচে যাবে। তাহলে তো ফজলুল হকের চিন্তা প্রতিটি জেনারেশন, নতুন চিন্তার যে পথিকগুলো আসতেছে তাদের মধ্যে কিন্তু ছড়িয়ে যাবে। আমার মনে হয় এটা বিশাল কর্মকাণ্ড শুরু হয়ে যাবে আর কি। এবং আমার মনে হয় এই পরিকল্পনাটা জরুরি ভিত্তিতেই নেওয়া উচিত। ড্রয়িং রুমে, চ্যানেল আয়ের এই জায়গায় আমরা স্মৃতিচারণ করে কজন দর্শকের কাছে আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের শক্তি, ফজলুল হকের শক্তিগুলো পৌঁছে দিতে পারবো। তার চেয়ে বেশি পারবো যদি আমরা জেলা শহরে যাই। বিশেষ করে তিনি যে জেলা থেকে স্বপ্নটা প্রসঙ্গে অন্যভাবে বলতে চাই যে তরুণ চলচ্চিত্র নির্মাতা এখানে কিন্তু যদি পরোক্ষভাবে বলি যে এটিএম ফজলুল হক সাহেবের একটা বিশাল অবদান। সেটি কিভাবে বলবো যে আজ ওনারই উত্তরসূরি এই ফরিদুজ্জামান সাগর ভাইয়ের হাতের এই ইমপ্রেস টেলিফিল্ম, যার মাধ্যমে এদেশে বর্তমানে চলচ্চিত্র নির্মাণ করছে মেধাবী কমপক্ষে 30 জন চলচ্চিত্র পরিচালকের এখানের মাধ্যমেই তাদের চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছে। সেই আমরা খালিদ মাহমুদ, মিঠু বলি, গোলাম রাব্বানি, বিপ্লব থেকে শুরু করে আকরাম খান, আজকের যারা বানাচ্ছে এটা প্রত্যেক এরকম কমপক্ষে 30 জন একেবারে ভীষণ মেধাবী ছেলে যাদেরকে সাগর ভাই সুযোগ দিয়েছেন এখান থেকে তাদের চলচ্চিত্র নির্মাণের। এবং এটাও একটা সাহসী কাজ যে কি পারবে না পারবে উনি একমাত্র জানেন। সেটা করে যাচ্ছে যারা এখন আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রাঙ্গনে আমি বলবো দুর্দান্ত প্রতাপে মানে বিচরণ করছে। তো এটিও একটা ফজলুল হক সাহেবের পরোক্ষভাবে একটা আমি বলবো যে তরুণদের প্রতি তার একটা প্রভাব। যদি উনি না থাকতেন, সাগর ভাই চলচ্চিত্রে না আসতেন, তাহলে এদেরও আমি বলবো হয়তো অনেকের পরিচালক হিসেবেই আত্মপ্রকাশ করা কখনই সম্ভব হতো না। সত্যিই তাই। এবং নতুনদেরকে অনুপ্রেরণা দেওয়া যায়, এর আগে হয়তো কখনো কাজ করেনি কোনো, তাদেরকেও আসলে ফান্ডিং দেওয়া থেকে শুরু করে সার্বিক সহযোগিতা, টেকনিক্যাল সাইডও ইমপ্রেস টেলিফিল্ম সবসময় পাশে থেকেছে। তো এই জায়গাতেও আসলে একজন ফজলুল হক প্রচার হচ্ছে, প্রসারিত হচ্ছে তার চিন্তাকে বা তার স্বপ্নকে। অনেক ধন্যবাদ আজকের বিশেষ আয়োজনে অংশ নেওয়ার জন্য। আগামীতে আবারও আপনাদের পেতে চাই। ভালো থাকবেন। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আরও একবার শ্রদ্ধা জানাতে চাই আমাদের প্রয়াত, আমাদের শ্রদ্ধেয় ফজলুল হককে। তিনি বেঁচে থাকুক আমাদের স্মৃতিতে, আমাদের স্মরণে, আমাদের গর্বে। আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।